আমাদের বাংলাদেশের খামারিদের একটা অন্যতম প্রধান সমস্যা হচ্ছে গাভীর বাছুর হওয়ার পরে গর্ভফুলটা পড়ে না। তো সেক্ষেত্রে কথা হচ্ছে যে আমরা আগে থেকেই কি ব্যবস্থা নিলে গর্ভফুলটা খুব সহজেই পড়বে ইনশাল্লাহ। তো এই বিষয়টা একটু বিস্তারিত ব্যাখ্যা করা প্রয়োজন। তো সেক্ষেত্রে সবার আগে আমাদের জানা প্রয়োজন যে হচ্ছে আমাদের যখন একটা গাভীর বাছুর হয়, বাছুর হওয়ার পরে গর্ভফুলটা পড়ে না কেন, অর্থাৎ গর্ভফুলটা আটকায় কেন। গর্ভফুল আটকে যাওয়ার অনেক কারণ থাকতে পারে। এর মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছে যখন কিনা এই গাভীটা গর্ভবতী ছিল, অর্থাৎ গর্ভাবস্থায় গাভীর শরীরে ক্যালসিয়াম, তারপরে আয়রন, AD3, তারপর হচ্ছে এছাড়াও বিভিন্ন মিনারেলসের যদি ঘাটতি থাকে, বিশেষত ক্যালসিয়াম, আয়রন, তারপরে ভিটামিন A, D, E এগুলার জন্য মূলত আপনার এই তারপরে সেলেনিয়াম, এগুলার জন্য হচ্ছে এগুলার যদি অভাব থাকে সেক্ষেত্রে হচ্ছে গর্ভফুল আটকায় যায়। আরেকটা জিনিস হয়, আমরা যারা হচ্ছে বিশেষ করে এখন তো আর চারণভূমি নাই কোথাও, সবাই আমরা খামারেই পশু লালন পালন করি। কিন্তু খামারে পশু লালন পালন করলেও কিছু খামারি আছেন গরুকে কাঁচা ঘাস সরবরাহ করেন, আবার কিছু খামারি আছে গরুকে কাঁচা ঘাস দিতে পারেন না, খড়, টিওমেস এইসব খাওয়ায়, আর সাথে দানাদার, অনেক সময় কিছু পরিমাণ সাইলেজ খাওয়ান। সাইলেজটা ভালো, তবে কথা হচ্ছে যদি কাঁচা ঘাস আপনি খাওয়াইতে না পারেন পর্যাপ্ত, সেক্ষেত্রে কিন্তু আপনার গরুর এই ধরনের একটা ঝুঁকি বেড়ে যায়। এছাড়া আরেকটা জিনিস হইতে পারে, গর্ভাবস্থায় যে আপনি যেই দানাদারটা দিলেন এটাতে যদি প্রোটিনের অপর্যাপ্ততা থাকে সেক্ষেত্রেও, অর্থাৎ প্রোটিনটা যদি সঠিক মাত্রায় না হয়, আপনি যদি শুধু গমের ভুসি আর ধানের গুঁড়া খাওয়াইলেন গরুরে, সেক্ষেত্রে কিন্তু আপনি সাফার করতে পারেন। সেক্ষেত্রে কী খাওয়াবেন, গর্ভবতী গাভীর কী খাদ্য রেশন, আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, অথবা আপনি চাইলে উপজেলা ভেটেরিনারি হাসপাতালে গিয়ে ওখানকার ডাক্তারদের থেকে পরামর্শ গ্রহণ করে অথবা একজন অভিজ্ঞ ভেটেরিনারিয়ানের পরামর্শ ফলো করে একটা ফুড চার্ট নিয়ে সেটা ফলো করতে পারেন। তো এর ছাড়াও আরও অন্যান্য কিছু কারণ থাকে, যেমন হচ্ছে যদি অনেক সময় হচ্ছে নির্ধারিত সময়ের আগে পরে যদি বাছুর হয় সেক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা হইতে পারে। অথবা হচ্ছে যদি মানে আমাদের একটা ব্যাড প্র্যাকটিস আছে না, যে বাছুর এখনও মানে হয়তো বা আরও কতক্ষণ পরে বাছুর হইতো, কিন্তু খামারি বা হচ্ছে অতি উৎসাহী লোকজন হাত ঢুকায় দিয়ে টেনে হিঁচড়ে বাছুর বের করে আনে। এমনটা হইলেও অনেক সময় ফুল পড়তে দেরি হয় বা পড়ে না আর কি গর্ভফুলটা। এছাড়া কিন্তু বিভিন্ন হরমোনের অভাব, যেমন ইস্ট্রোজেন, যে হরমোন ইস্ট্রোজেন নামে একটা হরমোন আছে, এই হরমোনের অভাব হইলেও অনেক সময় আপনার হচ্ছে পশুর গর্ভফুলটা পড়ে না বা পড়তে বিলম্ব হয় অথবা গর্ভফুল আটকে যায়। এছাড়া সংক্রমণজনিত একটা রোগ আছে রুসোলোসিস, এটার জন্য হচ্ছে আপনার গাভীর গর্ভফুলটা আটকায় যাইতে পারে। তো সেক্ষেত্রে আমরা বেসিক্যালি কী পাইলাম, যদি হরমোনের অভাব বা সংক্রমণজনিত যে রোগগুলো এগুলো থাকলে এগুলো আগেই পশুর চিকিৎসা নিতে হয়। এইটা অ্যাপার্ট ফ্রম দিস আমরা যে একটা জিনিস এখান থেকে বের করলাম যে গাভীকে গর্ভাবস্থায় প্রচুর পরিমাণে কাঁচা ঘাস খাওয়াইতে হবে। কাঁচা ঘাস খাওয়াইলে সে তার বিভিন্ন ধরনের জটিলতা থেকে যেমন মুক্ত থাকবে, সেই সাথে মিনারেলসের ঘাটতি কম হবে। তো আমরা চেষ্টা করব গরু যখন গর্ভাবস্থায় থাকবে সেই সময় পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস গরুকে সরবরাহ করার জন্য। এছাড়া যদি দুর্বল গাভী হয়, কারণ সবাই যে ফ্রিজিয়াম একবারে পিওর ব্লাডের গরু পালতেছেন এমনটাও না, আমার ভিডিও দেখতেছেন হয়তো বা এমন অনেক খামারিও আছেন যারা দেশি গরুতে জাত উন্নয়ন করছেন, এটা খারাপ না, খুবই ভালো প্রসেস করতে পারেন। তো এমন যদি হয়, অথবা যদি আপনার ফ্রিজিয়াম ক্রস গরু হয় যে গাভীটা বেশি দুর্বল গাভী থাকলে একমির ভিটাডি প্লাস আছে, রেনাডি আছে, এগুলা খাওয়াইতে পারেন নির্ধারিত মাত্রায় 50 থেকে 100 ml করে খাওয়াইলে রোজ, তখন হচ্ছে আস্তে আস্তে গরুটা ডেভেলপ হয়। এছাড়া গরুকে ক্যালসিয়ামের জন্য আপনারা ক্যালসিয়াম সিরাপটা সাপ্লিমেন্টারি হিসাবে সরবরাহ করতে পারেন। এছাড়া হচ্ছে আয়রনের যদি অভাব থাকে সেটা ফেরোবেট টাইপের ওষুধ আছে সেটা সরবরাহ করতে পারেন। এছাড়া হচ্ছে আপনারা জিঙ্ক সরবরাহ করতে পারেন। আমাদের জিঙ্ক খাওয়ানোর ক্ষেত্রে আমাদের একটা উদাসীনতা আছে, তবে জিঙ্কের কিন্তু মানে প্রায় 200 বা 220 রকমের কাজ করে জিঙ্ক পশুর শরীরে। তাহলে বুঝেন জিঙ্কটা কতটা গুরুত্বপূর্ণ। জিঙ্ক খাওয়াবেন কিনা এখন বাকিটা আপনি বুঝে নেন যে আপনার খাওয়ানোর দরকার আছে কিনা, এই 200 ধরনের উপকার আপনার পশুতে আপনার দরকার আছে কিনা, যদি দরকার মনে করেন খাওয়াইতে পারেন। এছাড়া শেষ 21 দিন যখন থাকবে বাছুরটার হওয়ার বা বাচ্চা প্রসব করার, অর্থাৎ 283 থেকে যদি 21 বাদ দেন 262, অর্থাৎ 261তম দিনে গিয়ে আপনার হচ্ছে গরুকে ওরাল ক্যালসিয়াম খাওয়ানো শেষ করতে হবে। এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ
এবং শেষ 21 দিনে কোনো ক্যালসিয়াম, লিকুইড ক্যালসিয়াম খাওয়ানো যাবে না। যদি ক্যালসিয়ামের শর্ট মনে করেন সেক্ষেত্রে 2-3 দিন পর পর ডিসিপি দিতে পারেন। আর হচ্ছে জিঙ্কটা চলবে শেষ পর্যন্ত, জিঙ্কের কোনো কমতি থাকবে না। শেষ 21 দিনে আপনারা কি করতে পারেন? শেষ 21 দিনে আপনারা রেনা ডিক্যাট মাইনাস অথবা আগে যে ডিক্যাট মাইনাস পাওয়া যেত বর্তমানে কিন্তু বাজারে নেই, এটা খাওয়াইতে পারেন। এটা হচ্ছে অ্যানায়ন ক্যাটায়নের যে অসামঞ্জস্যতা আছে এটা দূর করবে ইনশাল্লাহ। আপনার কিটোসিস এবং মিল্ক ফিভারও প্রতিরোধ করবে ইনশাল্লাহ। আপনি আগে ঔষধ খাওয়াবেন না বা আগে সাপ্লিমেন্টারি ভিটামিন মিনারেলস দেবেন না, পরবর্তীতে বাছুর হওয়ার সময় ডাক্তার নিয়ে আসবেন। একটা বাছুরের জন্য 300 টাকা। এমনও আমরা শুনছি যে যমজ বাছুর, জোড়া বাছুর হয়েছে 6000 টাকা নিচে ডেলিভারি করানোর জন্য। তো আপনি তো 6000 টাকা খাওয়াইতে পারবেন না একদম 5 মাস থেকে যদি খাওয়ান। আপনি কি খাওয়াবেন? জিঙ্ক খাওয়াবেন, লিকুইড ক্যালসিয়াম খাওয়াবেন, একটা ফেরোভেট খাওয়াবেন, বিটা ডি বা রেনা ডি প্লাস খাওয়াবেন, রেনা ডিক্যাট মাইনাস খাওয়াবেন, সবগুলো মিলে তো আপনার 4000 টাকা খরচ হবে না। তো আপনি 6000 টাকা কেন দেবেন আপনার পল্লী চিকিৎসককে? তার চেয়ে বড় কথা এই যে একটা অনিশ্চয়তা, এই যে একটা টেনশন, পশুর কষ্ট, বাছুরটা হবে না, মারা যাবে না বেঁচে থাকবে, এত অনিশ্চয়তার মধ্যে যাবেন কেন? এর মধ্যে আবার বাছুর কানা খোরা ল্যাংড়া হয়, এগুলোও বিভিন্ন অপুষ্টিজনিত কারণে হয়। তো এই জিনিসগুলোকে আমাদের মানে সব কিছু আল্লাহর হাতে, কিন্তু আপনি খাওয়াইলেন না, কাঁচা ঘাস দিলেন না, সঠিক পুষ্টিমান সমৃদ্ধ দানাদার সরবরাহ করলেন না, আপনি ভিটামিন মিনারেল সাপ্লিমেন্ট হিসাবে আপনি আল্লাহর রাস্তায় ছাইড়া দিলেন যে সবই আল্লাহর ইচ্ছা, তাইলে তো হইলো না। আপনারা এগুলো সরবরাহ আপনি করেন, সর্বোচ্চ চেষ্টাটা করেন, করে তারপর আল্লাহ ভরসা করেন। এইটা হইলো সঠিক তাওয়াক্কুল আল্লাহর উপর। আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন, সব কাজকাম ছাইড়া দিয়ে, এটা কিন্তু তাওয়াক্কুলের সঠিক নিয়ম না। আপনি আপনার জায়গা থেকে সৎ, বৈধ, হালাল উপায়ে যতটুকু চেষ্টা করা যায় সর্বোচ্চ চেষ্টা করে এরপরে আল্লাহর উপর ভরসা করবেন। এইটা হইল আল্লাহর উপর তাওয়াক্কুল করার সঠিক নিয়ম। তো যাই হোক, এই কাজগুলো আপনি করলে ইনশাল্লাহ বাছুর একাই বাছুর প্রসব হবে ইনশাল্লাহ, টানাটানি করা লাগবে না। তো বাছুরটা প্রসব যখন করলো, এ সময় গরুর শরীরে প্রচুর ইলেকট্রোলাইট লস হয়ে যায়। তো এই ইলেকট্রোলাইট পূরণ করার জন্য আমরা কী করতে পারি? আমরা বাছুর হওয়ার পরে সাথেই গরুর সামনে একটু কুসুম গরম পানির পরিমাণটা কী হবে? আপনার বাছুরের ওজন যদি হয় 25 কেজি, তাহলে 25 লিটার পানি, এর সাথে 6টা থেকে 8টা পাকা কলা, 10টা হচ্ছে ওট স্যালাইন ছিলেন তো খাবার স্যালাইন, সাথে হচ্ছে জিঙ্ক সিরাপ দেবেন 50 বা 70, 60, 80, 100 ml দিতে পারেন। হ্যাঁ, এর সাথে চিনি, গুড় বা চিটা গুড় দেবেন হাফ কেজি এটার মধ্যে। আর যদি আপনি ক্যালবুস্ট জেল আপনার আনা থাকে, একটা ক্যালবুস্ট জেল, আর নর্মাল ক্যালসিয়াম হইলে 400 বা 350 বা 400 ml ক্যালসিয়াম, লিকুইড ক্যালসিয়াম হইলে, এগুলা দিয়ে গরুর সামনে দিবেন, দিয়ে ফালায় রাখেন 3-4 ঘন্টা। ওর যখন মন চায় ও খাক। এর মধ্যে যদি ভুসি দেন তাহলে খাবারটা নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থাকবে, দ্রুত খাওয়ানোর একটা তখন আপনার তাড়া থাকবে। যদি আপনি ভুসি না দেন, এগুলো দিয়ে রাখেন, খাবার নষ্ট হবে না ইনশাল্লাহ। আর যেহেতু এই খাবারগুলো আপনি চিনি গুড় দেওয়া আছে, কলা দেওয়া আছে, মিষ্টি হবে, ও খেয়ে নেবে দেখবেন খুব দ্রুত। আর যখন কিনা এই খাবারটা খাইলো, অর্থাৎ বাছুরটা হওয়ার পরে গাভীর পেট ফাঁকা হয়ে গেছে, আবার আপনি ওকে পর্যাপ্ত পরিমাণ এবং সেই সাথে কিছু ইলেকট্রোলাইট লস হয়ে গেছে, সেই সাথে আপনি যখন এই যে ইনস্ট্যান্ট তার কিছু ক্যালসিয়াম যেটা শর্ট হয়ে গেল, সেই ক্যালসিয়াম সাপোর্টটা দিলেন, একটা ক্যালবুট জেল অথবা 350-400 ml লিকুইড ক্যালসিয়াম, জিঙ্ক সিরাপ দিলেন, পাকা কলা, খাবার স্যালাইন দিলেন যেটা তাকে ইলেকট্রোলাইট সাপোর্ট দেবে। তো এই জিনিসটা যখন দিলেন, একটু পরে গরু নিজের শরীরে শক্তি পাবে ইনশাল্লাহ, নির্ধারিত সময়ের মধ্যেই গর্ভফুল পড়ে যাবে, আপনার টানাটানি করতে হবে না। তো এই বিষয়গুলো আপনি খেয়াল রাখবেন। এরপরেও যদি গর্ভফুল না পড়ে, তখন আপনি একজন অভিজ্ঞ ভেটেরিনারিয়ানের পরামর্শ নিতে পারেন। আর যদি গর্ভফুল একান্তই না পড়ে, এটাও কোনো সমস্যা না, তাপমাত্রাটা খেয়াল রাখতে হবে। সেক্ষেত্রে যদি তাপমাত্রা বেড়ে যায়, তখন আপনার ডাক্তারের শরণাপন্ন হতে হবে, অন্যথায় এটা তেমন কোনো সমস্যা না, পরবর্তীতে এটা হচ্ছে রিকভারি হয়। এমনকি যদি গাভী গর্ভফুল খেয়ে ফেলে, তাও কোনো সমস্যা নেই। এক্ষেত্রে হচ্ছে 2-3 দিন বা 7 দিন পর্যন্ত পেটের সমস্যা হতে পারে, কারণ গরু তৃণভোজী প্রাণী। আর এই যে গর্ভফুল, এই জিনিসটা হচ্ছে প্রাণীজ আমিষ, এটা সে সহ্য করতে পারে না, জন্য বদহজম হয়, এর থেকে কিছু পাতলা পায়খানা হতে পারে, বাট যেটা ভবিষ্যতে ভালো হয়। তো দুশ্চিন্তা করার কিছু নেই, অভিজ্ঞ মানুষের পরামর্শ নেন, অভিজ্ঞ ভেটেরিনারিয়ানের পরামর্শ নেন।